আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আমি গৌরব। আজকে চলে এসেছি ক্লাস 5 এর আমাদের পরিবেশের অন্তর্গত বাতাসে উড়ে জীবাণু নিয়ে। ঠিক আছে, চলো শুরু করা যাক। বাতাসে উড়ে জীবাণু। রাস্তায় খুব ধুলো, কাল থেকে অনন্ত কাকুর জ্বর। মানে বাতাসে যে বিভিন্ন জীবাণু উড়েছে, সেই জীবাণুগুলো কি হয়েছে, নাকের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করেছে। ঠিক আছে, কার প্রবেশ করেছে? অনন্ত কাকুর প্রবেশ করে জ্বর শুরু হয়েছে। আমাদের মায়েরা বলে না যে এখন খুব ধুলো, বাইরে বেরোস না, বাইরে বিভিন্ন জীবাণু টিবাণু উঠছে, অনেক রোগ ধরবে। তোমরা তো সবাই জানো যে করোনাও কি ছিল, একটা এই এরকম ভাবে বাতাসে উঠতো, বাতাস বাহিত জীবাণু দ্বারা ঘটিত একটা রোগ করোনা, তাই না? তখন আমরা কি করতাম, রাস্তা ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকতাম, বাতাসের জীবাণুগুলো যাতে গায়ে না লাগে সরে সরে থাকতাম করোনার মধ্যে। তো সেই কথা এখানে বলেছে, রাস্তায় খুব ধুলো, কাল থেকে অনন্ত কাকুর জ্বর। এবারে ধুলোর জন্য তার হাঁচি শুরু হলো। অনেকে দেখবে ধুলোর থেকে হাঁচি হয় প্রচন্ড, ধুলোর কাছে গেলে নাক দিয়ে সেই ধুলোর জীবাণুগুলো প্রবেশ করে এবং সেটা হাঁচিতে পরিণত হয়। কাকু ব্যস্ত হয়ে মুখে রুমাল চাপা দিলেন। এই দেখো না, কাকু কি করছে, এই যে অনন্ত কাকু কি করছে, মুখে রুমাল চাপা দিচ্ছে, দেখেছো? ব্যস্ত হয়ে, নইলে ওর মুখ থেকে বাতাসে ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো অসুখের জীবাণু চলে যাবে। ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো অসুখের জীবাণু চলে যাবে। ঠিক আছে, তার জন্য কি করা উচিত? মুখে রুমাল চাপা দেওয়া উচিত, মুখে রুমাল চাপা দেওয়া উচিত, যাতে মুখে বাতাসের ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো অসুখের জীবাণু বাইরে না বেরিয়ে যায়। এই জন্য কিন্তু আমরা মাস্ক পরতাম, তাই না? যাতে আমাদের মুখের জীবাণু বাইরে না যায়, আবার বাইরের জীবাণু আমাদের মুখে বা নাকে প্রবেশ না করে। তাই জন্য আমরা মাস্ক পরে থাকতাম করোনার সময়। মনে আছে? তখন তোমরা সবাই খুব ছোট ছিলে, ধরো ক্লাস 1 বা 2 তে হবে তখন তোমরা, তাই তো? আচ্ছা, তো সুভাষ ক্লাসে এসে কথা বলল। শেষে জানতে চাইলো বাতাসে আর কোন কোন রোগের জীবাণু থাকে। দেখো, বাতাসে কিন্তু বহু রোগের জীবাণু থাকে। সেক্ষেত্রে দেখো দিদিমণি কি বলছেন, অনেক রকম রোগের জীবাণু থাকে, তবে যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব খুব মারাত্মক। ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি, ফুসফুসেই যক্ষা রোগ বেশি হয়, অন্য কয়েকটি অঙ্গেও হয়। এই লাইনটাও আন্ডারলাইন করে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি, আর ফুসফুসেই যক্ষা রোগটা বেশি হয়, অন্য অঙ্গেও হয়। যক্ষা হলে বা টিবি হলে যদি না সারে, যদি কোনো কারণে না সারে, তাহলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জন্য আমাদের আগের থেকে অনেক সাবধান হওয়া প্রয়োজন। আচ্ছা, তোমরা কিন্তু এই লাইনগুলো আন্ডারলাইন করে নাও আমার সঙ্গে সঙ্গে। আমি যেমন আন্ডারলাইন করেছি, তোমরাও এরকম আন্ডারলাইন করে রাখো, যাতে যাতে যখন পরীক্ষার আগের দিন রাত্রেবেলা তুমি পড়তে বসবে, তখন কি হবে, তুমি শুধু ওই আন্ডারলাইনগুলোই দেখবে, পরীক্ষা দিয়ে আসবে। তখন তুমি এই গল্প পড়বে, সুভাষ কি বললো, কে কি বললো, তখন তুমি এই গল্পগুলো নতুন করে পড়তে বসবে না। বুঝতে পেরেছো? তোমাদের সুবিধার জন্য আমি এই জিনিসটা বলছি। সুভাষ বলল, কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে? হ্যাঁ, এটা তো বোঝার একটা উপায় দরকার, তাই না? সেটাই জানতে চাই সুভাষ। প্রথম প্রথম বিকেলে জ্বর হয়। প্রশ্নটা কিন্তু আসবে, হ্যাঁ, কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে? উত্তরটা কি হবে? প্রথম প্রথম বিকেলে জ্বর হয়, রাতে ঘাম, শ্বাসকষ্ট হয়, ঘাম হয় তার সঙ্গে আবার শ্বাসকষ্ট হয়। দেখো, শ্বাসজনিত রোগ হবে, কারণ নাকের মাধ্যমে ঢুকছে অসুখ। ঘাম, শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, তারপর খাওয়ায় অরুচি, বুকে ব্যথা হয়। বুকে ব্যথা অর্থাৎ হৃৎপিণ্ডে ব্যথা হবে। বুঝতে পেরেছো? অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। যদি অসুখ বেড়ে যায়, তখন কি হবে, কাশি দিলে না রক্ত বেরিয়ে আসবে, তখন বুঝবে তুমি মারাত্মক জায়গায় পৌঁছে গেছে অসুখটা।
ক্রমশ শরীরের ওজন কমতে থাকে এবং শরীর কি হয়, ক্রমশ শীর্ণকায় অর্থাৎ রোগা হয়ে যায়। খুব শরীরটা রোগা হয়ে আসে, শরীর ভেঙে আসে বলে একটা কথা আছে, শরীরটা খুব কমে আসে। ঠিক আছে, আস্তে আস্তে মানে তুমি বুঝবে যে আস্তে আস্তে তুমি নিস্তেজ হয়ে পড়ছো, তখন তুমি বুঝবে যে না, এটা যক্ষা হয়েছে ফুসফুসে। প্রথমে প্রথমে বিকেলে জ্বর হয়, রাতে কোথায় হয়, ঘাম, শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, তারপর খাওয়ার অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ ওজন কমতে থাকে। বুকে যে ব্যথা বলেছে না, এটা মানে ফুসফুস কোথায় আছে, বুকের দুপাশে আছে, ফুসফুস বুকের দুদিকে আছে না, তো বুকের দুদিকে ব্যথা উঠবে কিন্তু, ঠিক আছে, কোনো একদিকে উঠতে পারে, কোনো একটা ফুসফুস খারাপ হতে পারে। ওই কফ হাঁচিতে রোগ ছড়ায়, জিজ্ঞেস করছে। হ্যাঁ, থুতু থেকেও ছড়ায়, সামনে দাঁড়িয়ে কথা বললেও ছড়ায়। তবে মনে রেখো, যক্ষা বংশগত রোগ নয়। যক্ষা কিন্তু বংশগত রোগ নয়। বলেছে কফ হাঁচিতে রোগ ছড়ায়, প্রশ্ন কিন্তু আসবে যে কফ হাঁচি থেকে যক্ষা হয় কি হয় না। তুমি বলবে হ্যাঁ, থুতু থেকেও রোগ ছড়ায়, সামনে দাঁড়িয়ে কথা বললেও ছড়ায়। ঠিক আছে, মনে রাখার বিষয় কি আছে, যক্ষা বংশগত রোগ নয়। আমাদের কি মনে রাখতে হবে, যক্ষা কি বংশগত রোগ, হ্যাঁ কি না, উত্তর দাও। উত্তর লিখবে যক্ষা বংশগত রোগ নয়। এই রোগটা কতদিনে সারে, বছর খানেক হাসপাতালে ডিওটি চিকিৎসা করাতে হয়। বছর খানেক হাসপাতালে ডিওটি চিকিৎসা করাতে হয়, তাহলে এখন পুরো সেরে যায়। এখন কিন্তু সেরে যায়, ঠিক আছে, তুলনামূলক অনেক উন্নত হয়েছে। তবে তোমাকে যত্ন নিতে হবে, যত্নশীল হতে হবে, তাই না, শরীরের প্রতি। তুমি যদি কোনো চিকিৎসাই না করো, ফেলে রাখো পেশেন্টকে, তাহলে কি সারবে? তুমি হয়তো বুঝলেই না, তুমি রোগের লক্ষণগুলো পেলে কিন্তু তুমি চিকিৎসাই করলে না, ভাবলে দূর কিছু হয়নি, তাহলে তো সারবে না, না। সেটাই এখানে বলেছে যে তুমি যদি সেরে যাবে যদি তুমি চিকিৎসা করো সময় মতো। বছর খানেক হাসপাতালে ডিওটি চিকিৎসা করাতে হয়। এই রোগ কতদিনে সারে, যক্ষা রোগ কতদিনে সারে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তুমি উত্তর লিখবে বছর খানেক হাসপাতালে ডিওটি চিকিৎসা করাতে হয়, তাহলে এখন পুরো সেরে যায়। ৬০-৭০ বছর আগেও এর ভালো চিকিৎসা ছিল না। ৬০-৭০ বছর আগেও এর ভালো চিকিৎসা ছিল না। যারা পারত তারা ভালো খাবার খেত, যারা পারত তারা ভালো খাবার খেত, যেখানে বাতাসে দূষণ কম সেখানে বিশ্রাম নিত। যারা পারত তারা কি করতো, ভালো ভালো খাবার খেতে হয় যদি যক্ষা হয়, সেটা যাতে শরীরে ভিটামিন, প্রোটিন, ভিটামিন, মানে শরীরের যাতে অ্যান্টিবডি তৈরি হয়, মানে শরীরে যাতে প্রতিরক্ষা, আর শরীরে যে বর্ম পড়েছিলাম না, ওরকম শরীরে যাতে প্রতিরক্ষার ক্ষমতা তৈরি হয় শরীরের মধ্যে, সেই পরিমাণ ভালো মন্দ খেতে হবে। সঙ্গে বাতাসে যেখানে দূষণ নেই, মানে বাতাস থেকে ইনফ্লুয়েঞ্জা বা কোনো কিছু রোগ আসছে না, বা আমার বাতাসে ধুলো ময়লা কিছু নেই, সেই সব স্থানে গিয়ে থাকতে হয়। এই দেখো লিখেছে, যেখানে বাতাসে দূষণ কম সেখানে বিশ্রাম নিত, তাতেও ঠিক সারতো না আগেকার দিনে। এখন কিন্তু এই হাসপাতালে বছর খানেক চিকিৎসা করাতে হয়, বছর খানেক কি চিকিৎসা করাতে হয়, ডিওটি চিকিৎসা করাতে হয়, তাহলে এখন পুরো সেরে যায়। তবে মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দেওয়া ঠিক নয়। আমি যেটা বললাম, অল্প কদিন খেলাম, চিকিৎসা করলাম, হ্যাঁ কমছে, সাময়িক হয়তো কমে গেছে, রক্তটা পড়া, ওই খাসির সঙ্গে রক্তটা পড়া কোনো রকম কমে গেছে, ছেড়ে দিই, আর দরকার নেই। পরে কিন্তু ওই অসুখটা আবার ফিরে আসবে। তাই আমি ভালো থাকতেই বলছি যে যদি এরকম তোমার বাড়ি না হোক, তোমার পাড়ায়, প্রতিবেশী কারোর মধ্যে, স্কুলে, ঠিক আছে, তোমাদের যেখানে তোমরা যাও, সেখানে কোথাও যদি তুমি দেখো এরকম রুগী, তুমি বলবে সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা নিতে, তাহলে কিন্তু এখন পুরোপুরি সেরে যায়, সেই মানুষটা কিন্তু বেঁচে যাবে। তুমি এইভাবে কিন্তু একটি মানুষের প্রাণ বাঁচিয়েও দিতে পারবে। তবে মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দেওয়া ঠিক নয়, তাতে যক্ষা আরো মারাত্মক হয়ে উঠতে পারে। তখন কি হবে, যক্ষা কি হবে, আরো মারাত্মক হয়ে উঠবে। ওই ওষুধটা বন্ধ করে দিলে
অসুখটা আবার ফিরে আসবে, তখন কিন্তু দ্বিগুণ পাওয়ারের সাথে ফিরে আসবে, শক্তির সাথে ফিরে আসবে। সেবা বলল, কবে থেকে মানুষের এই রোগ হচ্ছে? উত্তর, 7-8 হাজার বছর আগের মানুষের কঙ্কালেও এই রোগের জীবাণু পাওয়া যায়। অর্থাৎ তোমার প্রশ্ন আসবে কবে থেকে মানুষের এই রোগ হচ্ছে, তুমি বলবে 7-8 হাজার বছর আগে থেকে মানুষের এই রোগ হচ্ছে। তখন যে মানুষগুলো মারা গেছিল তাদের হাড় বা অস্থি বিশেষ অর্থাৎ নরকঙ্কাল, সেই কঙ্কালগুলোকে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। সেই বিজ্ঞানী করে পরীক্ষা দেখেছেন সেই কঙ্কালের মধ্যে যে বিভিন্ন জীবাণু লেগে আছে, সেই জীবাণুর মধ্যে কয়েকটা জীবাণু এই যক্ষ্মা রোগের। ঠিক আছে, এই রোগের জীবাণু পাওয়া যায় গেছে। আমি দাগ দিয়ে রাখি, তোমরা কিন্তু বই লাইনগুলো সব আন্ডারলাইন করে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, রুনা বলল, তখন থেকে এই যক্ষ্মার জীবাণুর কথা জানা ছিল? উত্তর, রোগটার কথা জানা ছিল। জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 130 বছর আগে। জীবাণু কবে আবিষ্কৃত হয়? জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 130 বছর আগে। তাহলে চিকিৎসা 60-70 বছর আগে শুরু হলো কেন? ভালো বলেছে কিন্তু, 130 বছর আগে যদি রোগটা তুমি জীবাণুটা জেনে ফেলতে পারো যে এই জীবাণুটা এই অসুখের, তাহলে তুমি সঙ্গে সঙ্গে ওষুধও বের করতে পারোনি, সেটাই বলেছে। তো দেখো কি বলেছে, কি দিয়ে একটা জীবাণু মারা যাবে তা জানা কি খুব সহজ জিনিস? এটা জানা কিন্তু খুব কঠিন। দেখো না, করোনার যে ওষুধ মাঝখানে বেরিয়েছিল, ওটা কিন্তু করোনার ওষুধ, করোনা জীবাণু মারার ওষুধ ছিল না। ওটা কি ছিল? আমাদের শরীরের পাওয়ারটাকে বাড়িয়ে দেওয়া, আমাদের শরীরের শক্তি, প্রতিরক্ষার যে শক্তি, সেই শক্তিটাকে বাড়িয়ে দেওয়ার। যেটা তোমাকে বললাম না, ভিটামিন প্রোটিন খেয়ে যে শক্তিগুলো বাড়ে, ঠিক ওরকম টাইপের শক্তি বাড়িয়ে দেওয়ার একটা বুস্টার ডোজ বলতো, দেখবে তুমি শুনে থাকবে, বুস্টার ডোজ বলতো। তো ওই শরীরের শক্তি, শরীরের প্রতিরক্ষার ক্ষমতাকে এত বাড়িয়ে দিত যে করোনার অসুখ শরীরে, করোনার জীবাণু শরীরে প্রবেশ করতে না পারে। এরকম একটা ওষুধ বের করেছিলেন বিজ্ঞানীরা। এটা কিন্তু করোনার জীবাণুটাকে মেরে ফেলে না। ঠিক আছে, মেরে ফেলার কিন্তু ওষুধ আবিষ্কার তখন অবধি হয়নি। এখন হয়েছে কিনা আমার কাছে খবর নেই। যাই হোক, তো 60-70 বছর আগে শুরু হলো কেন? বলছে এটা জীবাণু মারা কি খুব সহজ জিনিস? কত পরীক্ষা করতে হয়, অনেক পরীক্ষা নিরীক্ষার পর একটা জীবাণু মারার ওষুধ তৈরি হয়। তার কি ফল হলো সেটা দেখতে হয়। মানে একটা ওষুধ তুমি আবিষ্কার করলে, তো অনেক পরীক্ষা করলে জীবাণুটাকে ওই পরীক্ষাগারে বিভিন্ন কাঁচে দেখবে নলে রাখলে, রেখে ওখানে বিভিন্ন জীবাণুটার মধ্যে ওষুধটা দিয়ে পরীক্ষা করলে যে মরে কিনা, দেখা গেল মরছে। 3-4টে দেখলে মরছে। বেশি জীবাণু হয়ে গেলে তখন দেখছে আবার মরছে না, তখন দেখলে উল্টো আরো শক্তি বৃদ্ধি হয়ে যাচ্ছে। ওই জন্য একবারেই খুব সহজেই বলা যায় না, বিভিন্ন পরীক্ষা করে 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 দেখতে হয়। বা দেখলে হয়তো জীবাণুকে মেরে ফেলছে, তুমি ওখানে যতবার কাঁচের ওই পরীক্ষাগারে যে কাঁচের নলে আমরা জীবাণু নিয়ে সেখানে ওষুধ নিয়ে পরীক্ষা করছি, সেখানে দেখছো যে মরে যাচ্ছে অসুখটা। ঠিক আছে, কিন্তু তুমি এবার ভাবলে যে তাহলে তো এই ওষুধে কমেই যাবে। এবার তুমি সেই ওষুধটা নিয়ে কি করলে, মানুষের হাতে ইঞ্জেকশন দিলে, দেখলে যে মানুষের শরীর খারাপ শুরু হচ্ছে, কারণ তুমি মানুষের শরীরে তো পরীক্ষা করনি। তো এরকম বিভিন্ন পরীক্ষা করে করে কিন্তু করতে হয়, খুব সহজ কাজ নয় একটা জীবাণুকে মারার একটা ওষুধ বের করা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। তোমরা তো আগের ভিডিওগুলোতেও লিখেছো, সবগুলো প্রশ্ন আমি লিখিয়ে দিই, তুমি জানো, যারা আগের ভিডিওগুলো দেখেছো। যারা এখনো দেখোনি তাদের বলছি, প্লে লিস্টে গিয়ে তুমি আমাদের পরিবেশ ক্লাস 5 লিখে সার্চ করো, তুমি পুরোটা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি সার্চে গিয়ে লিখবে গৌরব কর্মকার আমাদের পরিবেশ, তুমি কিন্তু সবগুলো ওখানে চ্যাপ্টার পেয়ে যাবে। তুমি লিখবে গৌরব কর্মকার পাতাবাহার, আমি কিন্তু পাতাবাহারও পড়িয়েছি, গল্প বুড়ো থেকে শুরু করে পুরোটাই পড়িয়ে দিয়েছি। তুমি সেখানে পাতাবাহারের কন্টেন্টগুলো পেয়ে যাবে। তুমি যদি সার্চ করো যে গৌরব কর্মকার ভাষা পাঠ লিখে, তুমি কিন্তু ভাষা পাঠের সবগুলো অধ্যায়ও সেখানে খুব ভালোভাবে পেয়ে যাবে।
ঠিক আছে, তো আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা জানো যে পজ করে নিয়ে লিখবে, আবার প্লে করে নিয়ে আবার চালাবে, এইভাবে করতে হয়। তো 1 নম্বর প্রশ্ন লিখে নাও। বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে কোন কোন রোগের জীবাণু? বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে কোন কোন রোগের জীবাণু? দু একটির নাম লেখো। উত্তর লেখো। বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে এমন কিছু রোগের জীবাণুর নাম হলো যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু ইত্যাদি। 2 নম্বর লেখো, যক্ষা রোগের জীবাণু কার মাধ্যমে মানুষের শরীরে প্রথম প্রবেশ করেছিল? যক্ষা রোগের জীবাণু কার মাধ্যমে মানুষের শরীরে প্রথম প্রবেশ করেছিল? উত্তর লেখো। যক্ষা রোগের জীবাণু গরুর মাধ্যমে প্রথম, এটা গরুর যক্ষা হয়েছিল, সেই গরুর থেকে মানুষের ধরে গেছিল, আবার সেই মানুষের থেকে আরেকটা মানুষের ধরেছে, বুঝলে, একটা মানুষের থেকে দুটো মানুষের ধরছে, সেই দুটো মানুষ থেকে চারটা মানুষের ধরছে, 4টা থেকে 8টা, এইভাবে কিন্তু আস্তে আস্তে যেভাবে করোনাটা ফ্লো হয়েছিল আমাদের, ঠিক সেইভাবেই কিন্তু এই অসুখটা প্রবাহিত হয়েছিল। তো কি লিখবে উত্তর? যক্ষা রোগের জীবাণু গরুর মাধ্যমে মানুষের শরীরে প্রথম প্রবেশ করেছিল। যক্ষা রোগের জীবাণু গরুর মাধ্যমে মানুষের শরীরে প্রথম প্রবেশ করেছিল। দাঁড়ি। 4 নাম্বার লেখো, যক্ষা রোগের লক্ষণগুলো কি কি? উত্তর লেখো। যক্ষা রোগের লক্ষণ হলো প্রথম বিকেলের দিকে জ্বর, রাতে শ্বাসকষ্ট, খাওয়ায় অরুচি, বুকে ব্যথা, প্রচুর কফ ওঠা, এবং রোগ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠা। দাঁড়ি। ওজন ক্রমশ কমতে থাকে। দাঁড়ি। 5 নম্বর প্রশ্ন লেখো, যক্ষা কি বংশগত রোগ? আমি কিন্তু লাইনটা আন্ডারলাইন করে দিয়েছিলাম। উত্তর লেখো, না, যক্ষা বংশগত রোগ নয়। দাঁড়িয়ে দাও। 6 নম্বর লেখো, শুধু কি কফ হাঁচিতে রোগ ছড়ায়? উত্তর লেখো, না, কফ হাঁচি ছাড়াও থুতু থেকেও রোগ ছড়ায়। দাঁড়িয়ে দাও। 7 নম্বর লেখো, যক্ষা রোগ কোথায় বেশি হয়? উত্তর লেখো, যক্ষা রোগ ফুসফুসে বেশি হয়। দাঁড়িয়ে দাও। 8 নম্বর, ফুসফুস দিয়ে আমরা কি করি? উত্তর লেখো, ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি। ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি। দাঁড়িয়ে দাও। 9 নম্বর, যক্ষা রোগ কতদিনে সারে? যক্ষা রোগ কতদিনে সারে? উত্তর লেখো, যক্ষা রোগ হলে বছরখানেক হাসপাতালে DOT চিকিৎসা করাতে হয়। দাঁড়ি। ভালো খাবার খেতে হয়। দাঁড়ি। দূষণমুক্ত স্থানে বিশ্রাম নিতে হয়। দাঁড়ি। তাহলেই যক্ষা রোগ পুরো সেরে যায়। দাঁড়িয়ে দাও। 10 নম্বর প্রশ্ন লেখো, কবে থেকে যক্ষা রোগ মানুষের হচ্ছে? উত্তর লেখো, 7-8 হাজার বছর আগে মানুষের কঙ্কালে এই রোগের জীবাণু পাওয়া গেছে। উত্তরটা কিভাবে লিখবে? লিখবে 7-8 হাজার বছর আগে থেকেই মানুষের যক্ষা রোগ হচ্ছে। দাড়ি দিয়ে লিখবে 7-8 হাজার বছর আগে মানুষের কঙ্কালে এই রোগের জীবাণু পাওয়া গেছে। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন করলেই আশা করছি হয়ে যাবে। তো তোমরা কিন্তু প্রশ্নগুলো লিখে নেবে, লিখে নিয়ে খুব ভালোভাবে মুখস্থ করবে। ঠিক আছে, আর লিখে খুব অভ্যাস করবে। তুমি কিন্তু আগের ভিডিও যে প্রশ্নগুলো দিয়েছি অনেকে কিন্তু লিখছো না, অনেকে না দেখে লিখছো না, এমনিতে লিখে নিচ্ছই,
কিন্তু না দেখে লিখছো না, না দেখে কিন্তু অভ্যাস করছো না। ঠিক আছে, আমি কিন্তু সব বুঝতে পারছি। তোমরা কিন্তু না দেখে খুব ভালো করে অভ্যাস করবে। ঠিক আছে, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি পরের দিন আসবো জলের সঙ্গে জীবাণু অধ্যায় নিয়ে। ঠিক আছে, ততক্ষণ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমি কোনো ভিডিও দিলেই প্রথম আপডেট তোমার কাছে চলে আসে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো। টাটা।